কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি। আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। আপনার হাস্যোজ্জ্বল মানে নিজেকে দেখতে সবসময় ভালো লাগে আমাদের। থ্যাংক ইউ। সময়টা কেমন কাটছে? অস্থির সময়। ভালো। মনে হয় না যে আগের যে অস্থিরতাটা ছিল সেই জায়গা থেকে আমরা অনেকখানি বেরিয়ে এসেছি? অনেকখানি বেরিয়ে এসেছি। স্বস্তি নির্বাচনোত্তর সময়ে বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে ফিরেছে। তারপরেও বিশ্ব অস্থিরতার কারণে আরেকটু আমাদের সেটার প্রভাব তো কিছু পড়েই। সেই সময় পার করছি। অবশ্যই। আমরা আসলে চাই নিজেরাও ভালো থাকতে এবং আমাদের আশেপাশে যে দেশগুলো রয়েছে সেখানেও যেন স্বস্তি আসে। যাই হোক, সব কিছু মেনে নিয়েই তো জীবন চলছে। আজকে আপনার কাছ থেকে কিন্তু আমরা একটু ভিন্ন রকম আপনাকে আসলে জানতে চাই। প্রথমে যেমন? একটু এটা বলে কিন্তু একটা কঠিন প্রশ্ন হয়ে গেল আমার জন্য। ব্যক্তি আপনাকেও জানতে চাই। আচ্ছা। আপনার নিজস্ব ভাবনা, রাজনৈতিক পরিসর থেকে বেরিয়ে এসে আরও নতুনভাবে নিজেকে যেভাবে আপনি আত্মপ্রকাশ করতে পছন্দ করেন সেটাও জানতে চাই। প্রথমে একটু জানবো আপনার রাজনৈতিক পরিসর সম্পর্কে। বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে যাওয়ার গল্পটা একটু জানতে চাই। আমি ক্লাস 8-এ যখন পড়ি, এই 1985-এ ঝিনেদাতে এরশাদের গমন উপলক্ষে ছাত্র সমাজ একটা প্রতিবাদ মিছিল করবে। স্থানীয়ভাবে এক বড় ভাই, সে আমার স্কুলের ফার্স্ট বয় ছিল, সে আমাকে উদ্বুদ্ধ করলো যে রাষ্ট্রপতি আসতেছে, এর প্রতিবাদ করতে যেতে হবে, স্বৈরাচারের প্রতিবাদ করতে যেতে হবে। আচ্ছা। তো এইটার স্টুডেন্ট, রাজনীতি অত বুঝি না, ওনার সাথে গেলাম। মিছিল হচ্ছে, মিছিলের স্লোগান হলো এরশাদের গুন্ডারা হুঁশিয়ার সাবধান, সিকি মন্ত্রী পাতিমন্ত্রী হুঁশিয়ার সাবধান। এই কথা আমার ভেতরে অনেক রকম ভাবে আলোড়ন সৃষ্টি করলো যে রাজনীতি করতে হলে মন্ত্রীদের গালি দেওয়া যায়, মন্ত্রীদের হুঁশিয়ার করা যায়, রাষ্ট্রপতিকেও পরোয়া করতে হয় না ছাত্র রাজনীতি করতে হলে। এখান থেকেই বেসিক্যালি আমার রাজনীতি যাত্রাটা শুরু হলো। মানে আপনি ওই দিনই প্রথম আসলে নিজের ওই দিনই নিজের মধ্যে প্রথম রাজনীতির একটা থ্রিল ফিল করলাম। ধীরে ধীরে কলেজে গেলাম, শৈলকুপা ডিগ্রি কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। প্রচণ্ড রকম অ্যাক্টিভ ছিলাম, রাজনীতি আমার রক্তে মিশেছিল। এখানে আমার একটা ব্যাপার একটু জানতে ইচ্ছে করে, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি 17তম ব্যাচ ছিলেন আইন বিভাগে। 17তম ব্যাচ। আইন বিভাগটা কি নিজের পছন্দ ছিল? পছন্দ ছিল। এখানে একটা গল্প আছে। জি। আমার বাবা চেয়েছিলেন আমি ইংরেজির শিক্ষক হই, যেহেতু স্যার নিজেও ইংরেজি শিক্ষক ছিলেন। পড়াতেন। আমার আম্মা চেয়েছিলেন আমি ল পড়ি। আচ্ছা। আমি যেহেতু রাজনীতি করি, আম্মা যখন দেখছেন যে কোনোভাবেই আমাকে আর ফিরাতে পারবেন না, সেই কারণে বললো যে যেহেতু রাজনীতি করে ল পড়ুক। তা আমার যখন চয়েস শিটে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়, আমার অপশন যেগুলো ছিল আমি যে কোনো সাবজেক্ট পেতাম। আমি ল টপে থাকে, তো আমি প্রথমে ইংরেজি লিখছি, তারপর কাটছি, তারপর ল লিখছি, তার এইভাবে 10 বার প্রায় কাটাকাটি করছি। আচ্ছা। লাস্টে আমাকে যখন তৎকালীন ডিন আইনের জেডাই চৌধুরী স্যার, উনি বললেন বাবা তুমি কোনটা পছন্দ করতে চাচ্ছ? আমি কনফিউজ। বাবা চান ইংরেজি আর মা চান আইন পড়ি। বলে উনি তখন জিজ্ঞাসা করেন তুমি কি পলিটিক্স করো? আমি বলি করি। তখন বললো তাহলে ল নাও, ভালো না লাগলে 3 মাসের মধ্যে ব্যাক করতে পারবা, চেঞ্জ করা যাবে। সেভাবেই আমার লতে ভর্তি হওয়া। তো যে কথা বলছিলাম, এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাসদ ছাত্রলীগ করতাম, বিশ্ববিদ্যালয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ছিলাম, খুব অ্যাক্টিভ ছিলাম। এরপরে যখন প্রফেশনাল লাইফে গেলাম, সেখানে 2001 সালে সিগমা হুদার প্যানেলে সুপ্রিম কোর্ট বারে আমি প্রথম বিএনপির প্যানেলে আইনজীবী হিসাবে তখন নির্বাচনে অংশগ্রহণ করি। আচ্ছা। এবং এই জায়গাটাকে আমাকে ঠেলে দিতে উদ্বুদ্ধ করেছিলেন আদিলুর রহমান খান, ইন্টারিম গভর্নমেন্টের সাবেক উপদেষ্টা। এরপরে এগোতে থাকলাম। তারপর তো মানবাধিকার আইনজীবী। জি। মানবাধিকার আইনজীবী হিসেবে কাজ করতে করতে 2005-06 সালের দিকে আমার এক আত্মীয়, উনি প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ছিলেন। আচ্ছা। উনি বিএনপির থেকে নমিনেশন নেবেন বলে 7-এর নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছিলেন। আচ্ছা। উনি আমাকে ডেকে যখন বললেন যে তার দায়িত্ব নিতে নির্বাচনী কার্যক্রমের,
তখন আমি দায়িত্ব নিয়ে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি বিএনপিতে ঢুকে যাই। তার মানে 5-এর পরবর্তী সময়টাতেই মূলত সরাসরি বিএনপির সাথে সরাসরি সম্পৃক্ততা হয়েছে। জাসদ থেকে পরবর্তীতে যে আপনি বিএনপির প্যানেলে নির্বাচন করলেন, সেই সময় কোনো ধরনের চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হয়েছিল? বরং এটা আমার সহায়ক ভূমিকা পালন করেছে। বিকজ 1979 সালে ওই কনস্টিটিউয়েন্সি থেকে জাসদের থেকে এমপি হয়েছিলেন যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রেসিডেন্ট। শুধু ওই বেল্টটাই ছিল জাসদের একটা অন্যতম ঘাঁটি। শোলকুপাটা প্রগতিশীল রাজনীতির একটা কেন্দ্রবিন্দু ছিল ওই জন্যে। তো সেই সূত্র ধরে আমি বলি যে এটা আমার চ্যালেঞ্জের থেকেও বড় কথা, এটা আমার জন্য সহায়ক ভূমিকা পালন করেছে। আমি যতদূর জানি আমাদের মাননীয় চেয়ারপারসন মরহুম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া আপনাকে ব্যক্তিগতভাবে খুব পছন্দ করতেন আপনার ড্রাফটিংয়ের জন্য। এটা নিয়েও নিশ্চয়ই একটা গল্প আছে। ওয়েল, ম্যাডাম আমাকে অপত্য স্নেহ দিয়েছেন, উনি আমার কাজ পছন্দ করেছেন, আমার রাজনীতি করার জন্য সুযোগ করে দিয়েছেন। উনি অনেক দূরদর্শী ছিলেন। বেগম খালেদা জিয়ার তুলনা উনি নিজেই। অবশ্যই নিজেই মানে আমরা তাকে আপোষহীন নেত্রী হিসেবে জানলেও তার যে আরও বেশ কিছু গুণাবলী রয়েছে, এবং আমার মনে হয় সঠিক মানুষকে মানে বাছাই উনি করার যে গুণ। কতটা উইটি ছিলেন, উনি জানতেন যে কাকে দিয়ে কোন কাজটা হবে। সবার সাথে ওনার সম্পর্ক ভালো ছিল, কিন্তু যাকে দিয়ে যে কাজটা হবে উনি তাকেই সেই অ্যাসাইনমেন্টটা দিতেন। এটাই বেগম খালেদা জিয়া। এবং ওনার সন্তান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, উনিও কিন্তু একই বৈশিষ্ট্যে একই গুণে গুণান্বিত। অবশ্যই, এবং যে পরিবর্তনের ধারা স্যার অলরেডি নিয়ে এসেছেন, আমরা কিন্তু তরুণ প্রজন্ম বিশেষ করে এতে করে নতুন একজন মানে প্রধানমন্ত্রীর কাছে তাদের যে চাওয়া পাওয়া ছিল তার আমি বলবো দ্বার প্রান্তেই দাঁড়িয়ে আছেন। এই যে সরাসরি যোগাযোগ করার যে মাধ্যমটা উনি তৈরি করে দিয়েছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্র্যাগমেটিক কিছু ডিসিশনের কথা বলছি, যেটা খুব আপনাদের কাছে আপাত দৃষ্টিতে অনেকের কাছে মনে হতে পারে। তো এমন কি, প্রথম সিদ্ধান্তই সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি আনতে পারবেন না। সংসদ সদস্য হয়েছেন জনসেবার জন্য, উনি আগে নিজের নামে প্লট নেবেন, এটা বন্ধ করে দিয়েছে। ওনার নিজের গাড়ি বহর চললে ঢাকা শহরে যে ট্রাফিক তৈরি হবে, বা উনি যাচ্ছেন বলে সব সিগন্যাল বন্ধ করে দিতে হবে, উনি কিন্তু সেই ব্যারিয়ার ভেঙেছেন। কিছুদিন আগে দেখেন, একটা ভিডিও খুব মানে ভাইরাল হলো এখনকার কথা অনুযায়ী, যেখানে দেখলাম যে খুব সাধারণ মানুষরা এসে মাননীয় ওনার সাথে প্রধানমন্ত্রী, হ্যান্ডশেক করেছেন। এটা দেখে কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করছিল। তারপরে দেখেন বিমানবন্দরে প্রধানমন্ত্রী যাবেন বা আসবেন, মন্ত্রী পরিষদ সদস্যদের সবাইকে ওখানে হাজির থাকতে হচ্ছে, সচিবদের হাজির থাকতে হচ্ছে। এই যে একটা বিড়ম্বনা আমাদের মতো শহরে, উনি কিন্তু সেটা কমিয়ে 4 জনে এনেছেন। তো এই ছোট ছোট যুগান্তকারী পদক্ষেপ ভেরি প্র্যাগমেটিক এবং একটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট আছে। উনি আমাদের ক্যাবিনেট মিটিংয়ে বললেন, আমরা যেমন জানালার পর্দা দিয়ে ভিতরে লাইট জ্বেলে রাখি দিনের বেলায়, এসি চালিয়ে রাখছি, তো উনি যেটা চালু করেছেন ওনার অফিসে, জানালা যখন আছে, গ্লাস আছে, পর্দার দরকার নাই, ওই আলোই আসবে। আর যখন বাইরে সূর্যের আলো আসছে, তখন কিন্তু আমাদের লাইট জ্বালিয়ে রাখার দরকার একদম নাই। প্রয়োজন নেই। আপনি এসি ব্যবহার করবেন, ভালো কথা, 25-এ দেন, তাহলে আমার বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয় হবে। আরও কিছু প্র্যাগমেটিক চিন্তা ওনার মাথায় আছে, যেটা আমরা সময় মতো দেখতে পাবো। অবশ্যই, কারণ মতো দেখতে শুরুটা তো পাবো। মাত্র হলো, আরো অনেক কিছু পাওয়ার রয়েছে আমাদের। চেষ্টা করব প্রতিনিয়তই। রাজনীতি একটা চলমান প্রবাহমান নদীর মতো, এখানে অনেক কিছু আসবে যাবে, কিন্তু যেটা টিকে থাকার সেটা টিকে থাকবে, স্বচ্ছতার সাথেই থাকবে। দেশের অনেক কঠিন সময়ে আপনি সর্বোচ্চ পদে, মানে একজন আইনজীবীর যে স্বপ্ন থাকে সেই স্বপ্নের জায়গাতে অধিষ্ঠিত হলেন একজন অ্যাটর্নি জেনারেল হিসেবে। নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ, অবশ্যই নিশ্চিতভাবেই চ্যালেঞ্জিং। কারণ আপনারা জানেন, জুলাই বিপ্লব উত্তর বাংলাদেশে মানুষের পাহাড় সমান এক্সপেকটেশন। 1, ফ্যাসিস্টদের বিচার হোক, 2, যাদের প্রতি অবিচার করা হয়েছে তাদের প্রতি ন্যায় বিচার করা হোক, 3, সবাই মনে করে যে ওভারনাইট সব বিচার কমপ্লিট হয়ে যাবে। সব মিলে বড় ধরনের একটা চ্যালেঞ্জিং প্রতিদিনই থাকতো। আলহামদুলিল্লাহ
আমরা সব কিছুকেই স্বাভাবিকভাবে স্বাভাবিক গতিতে প্রায়োরিটি নির্ধারণ করে আমরা করেছি। তার মধ্যে ধরেন সেনসিটিভ মামলা যেগুলো ছিল, সিনহা হত্যা মামলা, আবরার ফাহাদ হত্যা মামলা, যেগুলো বাংলাদেশের ভিতকে নাড়িয়ে দিয়েছিল, বাংলাদেশের মানুষের মনের মধ্যে একটা অন্যরকম ঘৃণাবোধ তৈরি করেছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। তারপরে ধরেন ফ্যাসিস্টদের কাউকে কাউকে বিচারের মুখোমুখি করে তাদের একটা বিচার প্রক্রিয়া সম্পন্ন করা, এগুলো মেজর চ্যালেঞ্জ ছিল। এর সাথে কিছু সাংবিধানিক জটিলতা ছিল, সেই জটিলতাগুলোকে নিরসন করা। তার অন্যতম ছিল তত্ত্বাবধায়ক সরকার ইস্যু, এবং মানুষ যাতে 5 বছর পর পর স্বাধীনভাবে ভোট দিতে পারেন, সেই প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করেছি। আইন বিভাগকে মানে ঢেলে সাজানোর একটা ব্যাপার কিন্তু ছিল বিগত 18 মাস সময়টাতে, এবং তার পরবর্তীতে এত বড় একটা দায়িত্ব এবং সবচেয়ে স্বপ্নের জায়গাটা ছেড়ে সংসদ সদস্য হয়ে ওঠা এবং তার পরবর্তীতে আইনমন্ত্রী, এই জার্নিটাও কি একটু কঠিন না? কারণ এত লোভনীয় একটা জায়গা। আমার কাছে কখনো এটাকে লোভনীয় মনে হয়নি, আমি এটাকে দায়িত্ব মনে করেছি। এবং আপনি খোঁজ নিতে পারবেন, জুলাই বিপ্লবের পরে 5ই আগস্টের পরে 6ই আগস্ট আমার কাছে যখন প্রথম প্রস্তাব আসলো অ্যাটর্নি জেনারেল হওয়ার জন্য, আই রিফিউজ টু অ্যাকসেপ্ট দ্যাট। আমি হতে চাইনি, কারণ আমি বলেছি আমি রাজনীতি করি, রাজনৈতিক কর্মী, আমি নির্বাচন করব। আচ্ছা। কারণ আমার নির্বাচনের সাথে অনেকগুলো মানুষের স্বপ্ন জড়িয়ে। আমার কনস্টিটিউয়েন্সির মানুষ স্বপ্ন দেখেছে যে আমি থাকলে তাদের পরিবর্তন হবে, তাদের স্বপ্ন পূরণ হবে। যাদেরকে আমি রাজনীতির কারণে এতদিন স্বপ্ন দেখিয়েছি, আমি তাদের স্বপ্ন ভঙ্গ করে আমার অ্যাটর্নি জেনারেল হয়ে আমার নিজের স্বপ্ন পূরণ করব না, আমি রিফিউজ করেছিলাম প্রথমে। যাই হোক, পরবর্তীতে অনেকের ইনফ্লুয়েন্সে আমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হয়েছিল। এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার আগেই আমার নিয়োগ হয়েছিল। আপনার স্বপ্নের কথা বলছিলেন যে অন্যদের স্বপ্ন ভঙ্গ করে আমি আমার নিজের স্বপ্নকে পূরণ করতে চাইনি। আমরা জানি যে শৈলকুপার প্রতিটি মানুষ, সে যেই মতবাদেরই হোক না কেন, রাজনৈতিক মতবাদ ভিন্ন হতেই পারে, এটা আপনি নিজেও বলেন, প্রত্যেকটা মানুষ বিগত 18 মাস সময়কালীন সময়ে খুব সেফ ছিলেন, একটাও রাজনৈতিক অপমামলা হয়নি। এটা কিভাবে আপনি মেনটেন করলেন? কারণ সারা বাংলাদেশ জুড়ে তো আমরা অন্যরকম দেখেছি। ম্যাটার অফ গুডউইল, আপনার সদিচ্ছার প্রয়োজন। আপনি যদি পরিবর্তন করতে চান, আপনার সদিচ্ছা থাকতে হবে। আপনি পরিবর্তন করতে চাইলে আপনাকে নিজেকে আগে সংশোধিত হতে হবে। আপনি পরিবর্তন করতে চাইলে আপনার মনে করতে হবে আপনার লক্ষ্য কী, আপনার আদর্শ কী, আপনার দৃষ্টিভঙ্গি কী। এই জিনিসগুলো যদি আপনি স্বচ্ছভাবে ভাবতে পারেন, তাহলে এটা করা কঠিন কোনো কাজ না। মানে বাংলাদেশের যে রাজনৈতিক ধারা বা প্রথা আমরা দেখে এসেছি, বা এই বিগত 18 মাসেও যা ছিল, সেই প্রথা এবং ধারাকে সম্পূর্ণ ভেঙে আপনি শৈলকুপাকে একদম নতুনভাবে মানে সাজিয়েছেন, এবং ঝিনাইদহ 1 আসনের প্রতিটা মানুষ তার প্রমাণ দিয়েছে কিন্তু নির্বাচনকালীন সময়ে। আমরা চেষ্টা করেছি, আমি আমার দৃষ্টিভঙ্গির কথা বললাম, আমি আমার স্বপ্নের কথা বললাম, আমি আমার আদর্শের কথা বললাম। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এটা ছিল যে একজনদের ভিন্নমত থাকতেই পারে, কিন্তু তার ভিন্নমত চর্চা করার জন্য সেই ক্ষেত্র আমাকে দিতে হবে। আমার কাজের মধ্য দিয়ে সে যদি আমার আদর্শের কাছে ফিরে আসতে পারে, সেটাই হলো মুখ্য, সেটাই লক্ষ্য। আমরা নির্বাচনকালীন সময়টাতে সেই প্রমাণটা কিন্তু পেয়েছি। আমি যতদূর জানি প্রায় 1,16,000 ভোটের ব্যবধানে আপনি জয়ী হয়েছেন, এবং এটা সর্বাধিক এই নির্বাচনের রেকর্ড। বাট রেশিও অনুসারে সর্বাধিক, যদি ভোটের প্রপোর্শনালিটি চিন্তা করে, হ্যাঁ সর্বাধিক। মানুষ 2 হাত, শৈলকুপার মানুষ আমাকে 2 হাত ভরে ভালোবাসা দিয়েছে, 2 হাত ভরে ভালোবাসা দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া আদায় করি। এবং যারা আমাকে ভোট দেননি, যারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, যারা আমার ইন্ট্রা পার্টি কনফ্লিক্টে বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আমি তাদের কাছেও কৃতজ্ঞ, কারণ এখন আমি শৈলকুপার সকল মানুষের এমপি। এবং ভালোবাসার পরিমাণটাই তো বেশি ছিল, তার প্রমাণটা আমরা পেয়ে গেলাম। শৈলকুপা নিয়ে একটু জানি, সেটা হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডল ছাড়িয়েও আপনি কারো সন্তান,
আপনার আত্মীয় পরিজন রয়েছে এবং বন্ধু মহল রয়েছে, তাদের কাছে আপনি এখন কেমন? সেই আগের আপনিটা কি পরিবর্তন হয়ে আমি গেছেন? তাদের কারো কারো কাছে ধরাছোঁয়ার একটু উপরে আসছি। এটা বাস্তবতার কারণে। কারণ আমি যখন এলাকায় যাই, আমার একগাদা রাজনৈতিক কর্মসূচি থাকে, আমার গরিব দুঃখী মেহনতি মানুষ থাকে, আমার প্রশাসনিক লোকজন থাকে। সবাইকে সময় দেওয়ার পরে বঞ্চিত হয় আসলে আমার আত্মীয়রা, আমার কাছের মানুষ, আমার বন্ধুরা বঞ্চিত হয়, যাদের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু আমি সেই প্রত্যাশা, তাদেরকে বেসিক্যালি বঞ্চিত করছি। সেই দৃষ্টিভঙ্গি থেকে তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু নাই। তবে যদি আমার কোনো বন্ধু কোনো বিপদে পড়েন, কোনো আত্মীয় কোনো বিপদে পড়েন, এবং সেই বিপদটা যদি আমার নিরপেক্ষভাবে আইনসঙ্গতভাবে সমাধান করার সুযোগ থাকে, আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে। ইন্টারিম গভর্নমেন্টের সময়টাতে আমরা দেখেছি যে অনেকের বাসায় থাকাটাই দায় হয়ে গিয়েছিল, কিন্তু আমি যতদূর জানি ভিন্ন মতাদর্শী যারা রয়েছেন রাজনীতিতে আপনার এলাকায়, তারা কেউ বাড়ি ছেড়ে দূরে থাকতে হয়নি, নিজ নিজ বাড়িতেই থাকতে পেরেছেন। হ্যাঁ, আমি আমার রাজনৈতিক সহযোদ্ধাদের বলেছি, প্রশাসনকে বলেছি, যদি কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকে, মামলা থাকে, অপরাধ করে থাকে, তার বিচার আইনসঙ্গতভাবে হবে। আমি কারো বিচার প্রক্রিয়ার মধ্যে বাধা হয়ে দাঁড়াতে চাইনি। কিন্তু কাউকে জাস্ট রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে বাড়িঘর ছাড়া করতে হবে, মামলা হামলা করতে হবে, এইটার আমি বিরোধী, মানে আপাতমস্তকভাবেই বিরোধী। এবং শৈলকুপার মানুষ সেটা মেনে নিয়েছে। শৈলকুপার সবচেয়ে সন্ত্রাস কবলিত জনপদের একটা বাংলাদেশে, এবং জানেন যে এখানে খুন খারাপির থেকে শুরু করে আত্মহত্যা বেশি হয়। সেই জায়গাটাই শৈলকুপার মানুষ আমার এই দৃষ্টিভঙ্গিটা মেনে নিয়েছে। মেনে নেওয়ার কারণে তারা আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে আমাকে সংসদে পাঠিয়েছে। এখন আমি প্রতিনিয়ত আমার মাথার মধ্যে একটা কবিতা ঘোরে, রবার্ট ব্রাউনিংয়ের 1850 সাল লেখা দি প্যাট্রিয়ট কবিতা। সেটাতে দেখা যায় একজন রাজনীতিবিদ যখন তার এলাকায় যাচ্ছে প্রথম বিজয় অর্জন করে, রাজপথ থেকে, ব্যালকনি থেকে ফুলের শুভেচ্ছা দেওয়া হচ্ছে তাকে। 1 বছর পরে সেই একই রাজনীতিবিদ যখন এলাকায় ঢুকছেন, তখন তাকে দুয়োধ্বনি দেওয়া হচ্ছে, তখন তাকে ঘৃণা দেওয়া হচ্ছে, প্রত্যাখ্যান করা হচ্ছে, ইট পাথর নিক্ষেপ করা হচ্ছে। একজন রাজনীতিবিদের এই যে পরিণতি, আমি এটা নিয়ে সবসময় সচেষ্ট থাকি যে খোদা না করুক আমার শৈলকুপার মানুষ যাতে আমার উপর যে আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছে এবং যে ভালোবাসা দিয়েছে, এখান থেকে যাতে আমাকে কোন রকম দোষারোপ না করতে পারে যে তাদের স্বপ্নের জায়গা থেকে, তাদের প্রত্যাশার জায়গায় আমি আঘাত করেছি। খুব চ্যালেঞ্জিং একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। আমি যদি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করতাম, আমার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করতাম, আমি অ্যাটর্নি জেনারেল ভালো জায়গা ছিলাম। অবশ্যই কারোর কাছে দায়বদ্ধতা নেই, এলাকার লোকজনের এই যে স্বপ্নের জায়গাটাই। এমনি ইন জেনারেল আপনি আইনের প্র্যাকটিস করলেন কোর্ট কাছারিতে, কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে, এমপি হিসাবে, মন্ত্রী হিসাবে এটা অনেক বেশি চ্যালেঞ্জিং। কোর্টের বারান্দা আর কোর্ট গাউন, এই নিয়ে তো একজন আইনজীবীর জীবন। মিস করেন? মিস করি, খুবই মিস করি। শুধু সেইটা না, আমি ওই দিন বলছিলাম অ্যাটর্নি জেনারেল থাকলে প্রতিদিন সকালবেলা যে কোর্ট গাউন পরতাম, কোর্ট কাছারি করতাম, মামলা মোকদ্দমা করতাম, প্রাইভেট 2-1টা ব্রিফ করলে বাজার সদাই করার পয়সাটা হয়ে যেত। কিন্তু মন্ত্রী হয়ে সেটা নাই, প্রতিদিন মানি ফ্লো কিন্তু নেই, প্রতিদিনের মানি ফ্লো নাই। সুতরাং এই জায়গাটা আর একটা মিস করার জায়গা। মানে প্রতিদিনের যে একটা অভ্যস্ততা ছিল সেখান থেকে বেরিয়ে আসা। একজন মন্ত্রীকে তো জীবনের অনেকগুলো ধাপ পেরিয়ে আসতে হয়, তারপরেও আবার চ্যালেঞ্জ। আমরা সবসময় স্বপ্ন দেখি যে আমি সর্বোচ্চ জায়গাটাতে যাব, কিন্তু এতগুলো ধাপ পেরিয়ে তারপর সর্বোচ্চ জায়গায় মানে আসার পরে রাতের ঘুমটা যখন কম হয়, চিন্তাগুলো যখন মাথায় ঘুরতে থাকে, তখন কি মনে হয় যে আগেই ভালো ছিলাম? এখন ওই দুঃখবোধ আসেনি। আচ্ছা, এখন ওই দুঃখবোধ আসেনি। তার কারণ আমার একটা ভালো দিক হলো, আমি যদি মনে করি এখন ঘুমাবো, এই যে আপনার সাথে কথা বলছি,
আমি যদি মনে করি এখন আমি বেডে যেয়ে ঘুমাবো 5 মিনিটের মধ্যে, আমি সেটা পারবো বাহ। ইনশাল্লাহ। এই জায়গাটা কি তৈরি হয় নিজের কাছে স্বচ্ছ থাকার কারণে? স্বচ্ছ থাকার কারণে আমি জানি আমি কি করছি, আমার কতটুকু কখন কিভাবে করতে হবে, সেই কারণেই। বাহ। এই স্বচ্ছতার জায়গায় আসবার জন্য নিজেকে কিভাবে তৈরি করেছিলেন? নিজেকে কখনো আমার প্রত্যাশার জায়গাটা অনেক বড় করি নাই, যে আমার এটা হতেই হবে, এটা না পাইলে আমার কষ্ট হবে, এরকম কোনো জায়গায় কখনো আমি নিজেকে প্লেস করি না। আমার সবসময় মনে হয়েছে আমার দায়িত্ব কাজ করা, আমার যতটুকু টাস্ক আছে সেটা আমি করব, সামনে যেটা আমার প্রাপ্য সেটা আমার কাছে আসবে, আমার যেটা নয় সেটা আমার নয়। সেটা পাওয়ার প্রত্যাশা না করাই ভালো। প্রত্যাশা না করাই ভালো। আমি নমিনেশন চেয়েছিলাম, প্রত্যাশা করেছিলাম নমিনেশন পাবো, না দিলে না দিল, আচ্ছা, নমিনেশন পেলাম, মানে পেতেই হবে এই এমন কোনো ব্যাপারটা, এরকম ব্যাপার না। কিন্তু মন ভাঙতো তো? ঠিক এখন বলতে পারবো না, একটু খারাপ তো লাগতোই। ক্যাবিনেটে ঢুকছি, ক্যাবিনেটে ঢোকার ব্যাপারেও আপনার খোঁজ নিতে পারেন, ইনভেস্টিগেটিভ জার্নালিজম দেখতে পারেন। আমি কারো কাছে যে বলি নাই যে আমার মন্ত্রী হতে হবে। আমার মনে হয়েছে যে এই দলের নেতা তারেক রহমান, উনি দেশ চালাবেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসছেন, ওনার টিমে উনি যাদেরকে যোগ্য মনে করবেন যে জায়গায়, উনি তাদেরকে ইন্ডাক্ট করবেন, সেটাই আমি মানবো এবং সেটাই আমার জন্য, দেশের জন্য মঙ্গলজনক, দলের জন্য মঙ্গলজনক, এটাই আমি ভেবেছি। একজন অ্যাটর্নি জেনারেল একজনই হন, আর ক্যাবিনেট সদস্য বা সংসদ সদস্য 300 জন। আইনমন্ত্রী হবেন সেটা তো আগে থেকে জানা ছিল না। আমার কাছে তো মনে হয় এটাও অনেক চ্যালেঞ্জিং একটা ডিসিশন ছিল, যে একজন থেকে বেরিয়ে এসে 300 জনের একজন হওয়া। কোনো চ্যালেঞ্জ নাই, বিকজ আমি মনে করছি ওখানে আমি দায়িত্ব পালন করেছি, জনগণ বিচার করবেন আমি সঠিকভাবে করেছি কিনা। ঠিক আছে, আমি এমপি হব, এমপি হওয়াটা আমার কাছে একটা প্রত্যাশার জায়গা ছিল, হলে ভালো, এটা একটু চেয়েছিলাম, কিন্তু মন্ত্রিত্বটা অতটা প্রত্যাশার জায়গা না আমার। অ্যাটর্নি জেনারেল থেকে আপনি যখন একজন আইন মন্ত্রী হয়ে গেছেন, তখন তো আপনার প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল সেটা আরও অনেক গুণ বেড়ে গেছে। এই প্রত্যাশাকে কখনো মনে হয় যে যদিও সময়টা বেশ দীর্ঘ 5 বছর, কিন্তু অনেক সময় বড় কিছু কাজ সম্পাদনের জন্য 5 বছরও তো যথেষ্ট নয়? হ্যাঁ, বড় কিছু কাজ সংস্কারের জন্য 5 বছর যথেষ্ট সময় না, মানুষের প্রত্যাশা অনেক বেশি, এটাও জানি। আমার জায়গা থেকে আমার প্রত্যাশার জায়গা পূরণ করার চেষ্টা করব। তার সবচেয়ে বড় যেটা, আমি নির্লোভ, নির্মোহ, দুর্নীতিমুক্ত থাকাটা, মানুষের এই প্রত্যাশাটাই আমি মনে করি প্রায়োরিটি পাবে। সেইটা যদি আমি থাকতে পারি, আমার ছোটোখাটো ভুল ত্রুটি মানুষ ক্ষমা করবে। অবশ্যই। ক্যারিয়ার লাইফ নিয়ে তো অনেক কিছু জানলাম, এবারে আইন বিভাগের ছাত্র হিসেবে তখনকার কোনো একটা গল্প একটু ছোট করে শুনতে চাই, যেটা এখনও মনে পড়ে। আইন বিভাগের ছাত্র হিসাবে মনে আছে, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্সে, ভাইবা বোর্ডে ফার্স্ট ইয়ার এক্সামিনেশনের পরে আমাকে তখন একজন শিক্ষক প্রশ্ন করেছিলেন যে তুমি কি বিশ্বাস করো কোরআন আমাদের সংবিধান হতে পারে? তো আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তখন অত সংবিধান টিধান বুঝিও না। তো আমি বললাম, আমার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বললাম যে না, এটা আমি বিশ্বাস করি না, কোরআন কখনো সংবিধান হতে পারে না, কোরআনের আলোকে সংবিধান রচিত হতে পারে। কারণ তখন উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে কেন? আমি বললাম যে সংবিধান একটা রাজনৈতিক দলের এবং একটা দেশের, একটা রাষ্ট্রের, একটা সমাজের মানুষের ইচ্ছার প্রতিচ্ছবি অনুসারে সংবিধান রচিত হয় এবং সংশোধন, সংযোজন, পরিমার্জন, পরিবর্ধন সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। কিন্তু কোরআনের একটা শব্দ পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। কোরআন ক্যান বি এ কমপ্লিট কোড অফ লাইফ, বাট সংবিধান ইজ নট এ কমপ্লিট কোড অফ লাইফ। সংবিধান একটা রাজনৈতিক দলিল রাষ্ট্র পরিচালনার জন্য। শুধু আপনি কোরআনের আলোকে সংবিধান রচনা করতে পারবেন সেই আদর্শে বিশ্বাস করলে, কিন্তু কোরআনকে সংবিধান হিসেবে নেওয়াটা আমার ইয়ে না। তখন এন্টার বোর্ড ওনারা বলছিলেন যে এই ম্যাসিউড আনসারটা আমরা অনেকের কাছ থেকে পাবো না। সো এটা এখনও আমার মনে আছে, আমি ফার্স্ট ইয়ারের পরীক্ষার সময় এটা করেছিলাম। এবং মানে খুবই অল্প বয়স, হয়তো 22-23 বছর বয়সের একজন টকবকে যুবক।
এটা আসলে এই যে রিয়েলাইজেশন, এবং তখন থেকে শিক্ষকরা কিন্তু বোঝেন যে এই স্টুডেন্ট আসলে ভিশনারি হবে কিনা, সামনের দিকে এগিয়ে হ্যাঁ। যাবে কিনা। আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে এবার। তাহলে থ্যাংক ইউ। এবারে একটু কঠিন একটা প্রশ্নই করব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। 5ই অগস্টে যদি আমাদের মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করতেন বা তাকে সরিয়ে দেওয়া হতো, তাহলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারতাম আমরা? 5ই আগস্টে যদি মহামান্য রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হতো, তাহলে সাংবিধানিকভাবে স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতেন। তা আপনি যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন, স্পিকার এবং রাষ্ট্রপতি এই দুইজনের মধ্যে কে ফ্যাসিস্টের দর্শনটাকে বেশি ক্যারি করতে পারত, সেই প্রশ্ন হয়তো রাজনৈতিক নেতারা বিশ্লেষণ করে মনে করেছেন যে রাষ্ট্রপতি ইজ লেস হার্মফুল দ্যান দ্যাট অফ স্পিকার। এই কারণে তারা এই পথ বেছে নিয়েছেন। সো সুন্দর একটা সমাধান সেই জায়গা থেকে সেই জায়গা হয়েছে। থেকে এটা রাজনৈতিক যে আপনি ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স দেখবেন, যে আপনার এখন আছে আপনি ডাঙ্গায় আছেন, আপনার সামনে বাঘ, আপনার জলে গিয়ে নামলে কুমির। এখন আপনি কোনটা পথ বেছে নেবেন? বাঘের জায়গা থেকে আপনি দৌড়ে পালাতে পারবেন, কুমিরের জায়গা থেকে আপনি হয়তো পারবেন না। সাঁতার না জানলে তো সাঁতার আরো না কঠিন। জানলে আরও কঠিন। এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে হয়তো রাজনৈতিক নেতৃত্ব এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এবারে আপনার কাছে জানতে চাই ভাইয়া, সেটা হচ্ছে ক্ষমতার চেয়ার কি আসলেই গরম? সামটাইমস। তবে যদি কেউ ক্ষমতা হিসেবে দেখে আর কেউ যদি এটাকে দায়িত্ব হিসেবে দেখে, তখন এটা গরমের জায়গায় থাকে না, তখন দায়িত্বের জায়গায় এটা ভারী হিসাবে থাকে। একটা দায়িত্ব, দায়িত্ববোধের রেসপন্সিবিলিটি জায়গা সবসময়। থেকে তখন মনে হয় যে আমার দায়িত্ব পালনে কোনো ব্যত্যয় হচ্ছে কিনা। তো সেই জায়গা থেকে আপনি তো সবসময় খুব ডাউন টু আর্থ, তো সেটা জানি না, আমি আচ্ছা এই আমিটাকে এবারে আমরা একটু জানি। আমি যতদূর জানি আপনার স্টুডেন্ট লাইফে যার সাথে সম্পর্ক হয়েছিল তার সাথেই পরবর্তীতে পরিণয়, পারিবারিক জীবন সম্পর্কে জানবো। ভাবি কেমন? আমি ফার্স্ট ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যার প্রেমে পড়েছিলাম, যাকে কথা দিয়েছিলাম, তাকেই বিয়ে করেছি বিশ্ববিদ্যালয় জীবন শেষ করার পরে। আমরা প্রেম করেছি 5 বছর। আমার সাথে যে লোকটা 24 ঘন্টা চলতো সেও জানতো না। সত্যি? হ্যাঁ। দুজন একই ডিপার্টমেন্টের না, ছিলেন? আলাদা ডিপার্টমেন্টের। তাহলে আমাদের দেখা হতো মধুর ক্যান্টিনে, রাজনৈতিক পরিমণ্ডলে, রাজনৈতিক চায়ের টেবিলে, দ্যাটস অল। আর বিয়ে করেছি, আলহামদুলিল্লাহ আছি, চলে যাচ্ছে। ভাবির নাম জানবো। শিরিন সুলতানা। শিরিন সুলতানা, আচ্ছা সুন্দর একটা নাম। আমার নাম শিরিন জাহান শান্তা। আচ্ছা আচ্ছা। নাম মিলে গেল। ওনার নাম শিরিন সুলতানা মুমু। মোমো ডাক নাম। তাহলে মাধবীটাকে, যে মাধবীর কাছে এত মাধবী। গল্প, এটা অনেক বড় কঠিন প্রশ্ন এবং সবার প্রশ্ন। আমি যদি আজকে আপনাকে মাধবীর নাম বলে দিই, তাহলে আমার পাঠকরা আর মাধবীকে খুঁজতে চাইবে না, সুতরাং এটা অজানাই থাক। কিন্তু মাধবীকে যে এত মনের অজানা গল্প বলছেন, এত প্রত্যাশার কথা, আপনার রাজনৈতিক পথে হেঁটে চলা, জীবনের দর্শন, সবকিছু, সেই মাধবী কি আপনাকে সাড়া দেয় সব সময়? হ্যাঁ, মাধবী সাড়া দেয় বলেই তো মাধবীর কে লিখি। মাধবীর সাড়া না দেওয়াটাও সাড়া দেওয়া। যখন মাধবী আমাকে উপেক্ষার দহন দেয়, যখন মাধবী আমাকে তাকিয়ে দেখে না, যখন মাধবী আমাকে অবহেলা করে, সেটাও আমার সৃষ্টির প্রেরণার উৎস হয়ে থাকে। মোমো আর মাধবীর মাঝে কি কখনো কনফ্লিক্ট হয়? ঠিক কনফ্লিক্ট আমি বলবো না, দুইজনের দুইটা পরিমণ্ডল আলাদা। এইটা আপনি রবীন্দ্রনাথের শেষের কবিতার লাবণ্য এবং কেতকী চরিত্র যদি দেখেন, অনেকটা তার কাছাকাছি। মাধবীকে সময় দিতে যে এমন কি কখনো হয়েছে যে পারিবারিক আবহ থেকে বেরিয়ে যে নিজেকে ভাবতে হয়েছে আলাদা করে? মাধবী যখন আমি লিখি, তখন পৃথিবীর মোটামুটি সব কিছু ভুলে যাই। আমার বেশিরভাগ মাধবী লেখা হয়েছে
হয় ট্রাফিক জ্যামে বসে অথবা গভীর রাতে। তার মানে আপনি আপনার জীবনের যে সময়টা আসলে আমরা অনেক সময় হয় মানে ফেসবুকে স্ক্রল করে কাটিয়ে দিই, কিন্তু আপনি সেটা না করে মাধবীকে নিয়েই কাটিয়েছেন। মাধবীকে নিয়ে কাটিয়েছি। দীর্ঘ যাত্রা যখন আপনি ঢাকা থেকে শৈলকুপায় যান, তখনও নিশ্চয়ই মাধবীকে নিয়ে ভাববার সময় থাকে। হ্যাঁ, অনেক সময় ঢাকা থেকে শৈলকুপা যাওয়ার পথে মাধবীকে নিয়ে লিখেছি, অনেক সময় লিখেছি। মাধবী তো একটা ফিমেল ক্যারেক্টার, কিন্তু আমি জানি আপনার শৈশবের যে অনেক স্মৃতি রয়েছে সেটা কুমার নদকে ঘিরে আছে। কেন আপনার গল্পে কোনো পুরুষ কখনো প্রাধান্য পায়নি? পুরুষের সাথে প্রেমকে ফুটিয়ে তোলা যায় না, আর যদি পুরুষের সাথে কোনো প্রেমকে ফুটিয়ে তোলা হয়, আমাদের সমাজে সেটাকে অন্যভাবে ব্যাখ্যা করবে। সুতরাং আপনি মনের সব কথা মনের দুয়ার খুলে বলতে পারবেন শুধুমাত্র একজন নারীর কাছে, যেখানে আপনার ইমোশন থাকবে, আপনার প্রত্যাশা থাকবে, আপনার বিরহ থাকবে, আপনার দহন থাকবে, তখনই তার মধ্য দিয়ে আপনার সব কিছু বেরিয়ে হয়ে আসবে। কিন্তু আপনার একটা ছেলে বন্ধুর সাথে ঠিক সব কথা এভাবে খুলে বলা যায় না। তার মানে এটা আসলে ছেলেদের ক্ষেত্রে একজন মেয়ে বন্ধু হতে পারে এবং মেয়েদের ক্ষেত্রে একজন ছেলে বন্ধু হতে পারে, এটাই স্বাভাবিক। কুমার নদ দিয়ে কোনো গল্প কি রয়েছে? কুমার নদ আমার স্বপ্নের শৈশব কাটিয়েছে, যেখানে মাছ ধরা, যেখানে সাঁতার কাটা, যেখানে পিকনিক করা কুমার নদের চরে, এগুলো আমাকে সুখ স্মৃতি হিসাবে ফিরে ফিরে আসে। শৈশব কি এখনো তাড়া দেয়, ইচ্ছে করে সেই নদের পাশ দিয়ে হেঁটে যেতে? মাঝে মাঝে তাড়া করে, মাঝে মাঝে তাড়া করে, তবে আমি আমার কলেজ লাইফ এবং বিশ্ববিদ্যালয় লাইফকে সবচেয়ে বেশি মিস করি। কলেজ লাইফের মিসিংটা হলো, আমি মনে হলো প্রথমবারের মতো জীবনে স্বাধীনভাবে, আমি একজন স্বাধীন মানুষ। বাবা মা আমাকে খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারছেন না, আচ্ছা, চেষ্টা করছেন, পারছেন না। ছেলেরা চায় বাঁধ ভেঙে একটু বেরিয়ে এরকম। আসতে। আমার আম্মা একটু কঠিন মনের মানুষ, আম্মার কাছে অনেক মার খেয়েছি। কলেজ লাইফে যে সেই মারটাও অনেকটা কমে যায়। আচ্ছা, আর বিশ্ববিদ্যালয় লাইফে এসে মনে হলো এ জীবন আমার, আমি যেভাবে ঢেলে সাজাতে চাই আমি সেভাবেই পারবো, এবং তাই করেছি। আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও দুর্দান্ত লেখেন, এবং সেটা আপনার লেখনীতে আমরা উপন্যাস অথবা কাব্যিকতার একটা বহিঃপ্রকাশ পাই, যেটা সাধারণত রাজনৈতিক পরিমণ্ডলে সম্ভব না। সেই সাহিত্যিক বা কবি মনের মানুষটাকে আমরা কি কখনো বই আকারে খুব সুন্দরভাবে পাবো, যেখানে উপন্যাসই থাকবে? মাধবী সিরিজটা খুব দ্রুতই আপনাদের সামনে আসবে আচ্ছা, বই আকারে। আমার আরেকটা সিরিজ আমি লিখতাম, সেটা হলো আমার বেড়ে ওঠা, আমার বড় হওয়া। আচ্ছা, ওটা বই আকারে আসবে, তার মানে খুব রিসেন্টলি আমরা পাচ্ছি। রিসেন্টলি পাবেন। রাজনৈতিক জীবন এবং আপনার ব্যক্তিগত জীবন, দুটো জীবনকে ঘিরেই আমরা জানি যে আপনি সময়কে খুব মেরে চলেন, কিন্তু পাশাপাশি সবাই একটু আপনাকে ভয়ও পায়, কারণ সময়টা আপনি যেমন মেনটেন করেন, পাশাপাশি অন্য কেউ যদি সময় মেনটেন না করে তাহলে আপনি একটু রাগান্বিত হয়ে যান। হ্যাঁ, কথাটা সত্য। আমি সময় মেনটেন যেমন করি, অন্যের কাছ থেকেও সেরকম প্রত্যাশা করি, কারণ আমি আমার প্রত্যেকটা সেকেন্ড আমি ঠিক করি যে এরপরে আমি কি করব। কিন্তু অন্য যদি সময় মেনটেন না করে, আমার পরবর্তী শিডিউলটা এখানে নষ্ট হয়ে যাবে। তো আপনি আসলে পরবর্তী শিডিউলটা কি হবে না হবে সব কিছু মাথায় রেখে? হ্যাঁ, একটা দিনের কর্মসূচি তো সারাদিন কিসের পর কি করবো একটা ঠিক করাই থাকে। সন্তানদের গল্প শুনবো। আমার 2 মেয়ে, আমার বড় মেয়ে অঞ্জলি জামান কথা, ও নটিংহাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয় থেকে ইউকেতে আইনে স্নাতক করেছে, এখন বারেড ল করছে, সাথে সাথে এলএলএমও করছে। বাহ। আমার ছোট মেয়ে অধরা জামান, ও সানবিম স্কুলের ক্লাস 6-এর ছাত্রী। আচ্ছা, বড় মেয়ে কি রাজনৈতিক পরিমণ্ডল ভালোবাসে, বাবার পথে হাঁটতে চায়? না, ওরা কেউ এই পথে আসতে চায় না, এখন পর্যন্ত আমি দেখি নাই। হয়তো বা বাবাই প্রথম এবং শেষ জেনারেশন পলিটিশিয়ান। বাবাকে কি মিস করে অনেক বেশি ব্যস্ততার কারণে? এটা একটা কারণ। হ্যাঁ, 2 মেয়ে মিস করে, তাদের সাথে নিবিড়ভাবে মিশলে তখন বলে। আপনার শৈশবের গল্পে যদি আমরা আবারও ফিরে যেতে চাই, তাহলে সেখানে ঈদ চলে আসে। ঈদের আনন্দ শৈশবে কেমন ছিল আর এখন ঈদ কেমন কাটে? দেখেন, আমি ক্লাস 8 থেকে যখন রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি,
তখন থেকে রাজনীতি আমার ধ্যান জ্ঞান, খুব পায়াসলি রাজনীতিটা করার চেষ্টা করেছি। ফলে ঈদের আনন্দ আমার ঠিক অতটা টানেনি যতটা রাজনৈতিক আনন্দ টেনেছে। আমার ঈদটাও রাজনৈতিক পরিমণ্ডলে পরিবেষ্টিত। কারণ ঈদের এভাবে দিন কেটেছে। বন্ধু বান্ধব বন্ধু বান্ধব সেটাও রাজনৈতিক সার্কেল, সেটাও রাজনৈতিক সার্কেল। রাজনীতি করতে যে যদি প্রাপ্তির কথা জানতে চাই, আপনার প্রাপ্তি এবং প্রত্যাশা কতটা মিল ছিল বা আছে? আমার প্রত্যাশা যতটা প্রাপ্তি অতটা প্রত্যাশা করি নাই। প্রত্যাশার চেয়েও প্রাপ্তির প্রাপ্তি সংখ্যা অনেক বেশি। বেশি। এই জন্য আপনি আপনার নিজেকে ধন্যবাদ দেবেন, নাকি আপনাকে যারা ভালোবেসেছেন, যারা আপনার রাজনৈতিক দর্শনের সাথে আপনার পথে হেঁটেছেন? বোধ, আমার নিজের কমিটমেন্ট এবং আমার কমিটমেন্টকে ভালোবেসে যারা আমার পাশে দাঁড়িয়েছেন, সাথে হেঁটেছেন, আমার সহযোদ্ধারা, আমার বন্ধু, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার দল, সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। সবাই যার যার জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র অবদান রেখেছে আমার এই প্রাপ্তিতে। এবারের ঈদ কেমন কাটছে? সব ভালোর মধ্যেও কিছুটা খুঁত থেকে যায়, চাঁদেরও কিছুটা কলঙ্ক থেকে যায়। ফলে আমার সব দিক দিয়ে পরিপূর্ণ হতো যদি আমার বড় মেয়ে বাড়িতে আমার সাথে থাকতো। সো অতটুকু ঘাটতি, আদারওয়াইজ মাশাআল্লাহ। ঈদের দিনের মায়ের হাতের সবচেয়ে পছন্দের খাবার? খিচুড়ি, গরুর মাংস। এটা বোধহয় আমাদের যারা পদ্মার ওপারে বাড়ি তাদের খুব কমন পছন্দের একটা খাবার, তাই না? সাথে একটি লেবু কাঁচামরিচ হলে তো কথাই নেই। কথাই নেই। আর বিয়ের পরে ঈদের দিনে বউয়ের হাতে পছন্দের খাবার? মুরগির মাংস, চালের রুটি। আপনাকে দেখলে মনে হয় আপনি অনেক স্বাস্থ্য সচেতন। না, আমি খাই তো, আমি 3 বেলা ভাত খাই বলা যায়। আচ্ছা, মানে খেতে পছন্দ করেন? খুব বেশি না, বাট খাওয়ার ব্যাপারে আমার একটা শৌখিনতা আছে। কিন্তু সেটা কি খুব পরিমিত? পরিমিত। নিজের আমি সব কিছুই পরিমিত থাকতে পছন্দ করি, করতে পছন্দ করি। নিজের জীবনকে অনেক বেশি আলো ঝলমলে না করে একটু কেন মানে নিভু নিভু বা ডিম আলোকে বেছে নিয়েছেন, যেটা আপনার লেখা দেখে আমার মনে হয় যে আপনি চাঁদের আলো খুব বেশি পছন্দ করেন? এটার কারণ হলো আলো ঝলমল সাময়িক, আর একজন মানুষের জীবন যেরকম হওয়া উচিত, সে স্টেডি হওয়া উচিত, সেই কারণেই এরকম। আমি জানি না নেক্সট জেনারেশন আসবে কিনা, বাট আমাদের এই জেনারেশন আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে, এবং আমি আজকে আপনার কথা শুনে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি। আসলে ক্ষমতা মানুষকে পরিবর্তন করে না, ক্ষমতা মানুষকে দায়িত্ববোধে আরও অনেক বেশি আমার মনে হয় তৈরি করে তোলে। অ্যাবসলিউটলি। ক্ষমতা এটা একটা আপেক্ষিক শব্দ। আপনার কাছে যেটা ক্ষমতা মনে হবে, আমার কাছে সেটা দায়িত্ব। আমি যেমন মাঝে মাঝে যে জিনিসটা আমি বলি, মিস করি খুব বেশি। আমি আগে ভোরবেলা ফজরের নামাজের পরে বের হয়ে যেতাম মাছ কিনতে। আচ্ছা। মাওয়া ঘাটে, মাইনুর ঘাটে, কিংবা সন্ধ্যার পরে নদীর মাছ কিনতে বের হয়ে যেতাম। বিকাল হলে আমি পূর্বাচল কিংবা উত্তরা বউবাজারে তাজা সবজি কিনতে বের হয়ে যেতাম। আমি এগুলো মিস করি এখন। কেন মিস করি? আমার দায়িত্ববোধের জায়গা থেকে। এবং কিছু তো প্রোটোকল মেইনটেইন আপনাকে করতেই হয়, এইসব মিলে। ফলে ক্ষমতা এবং দায়িত্ববোধ দুইটাই আপেক্ষিক শব্দ, যে যেভাবে দেখে, দৃষ্টিভঙ্গির ব্যাপার। আসলে আপনি যেটা বললেন যে যে যেভাবে দেখে সেভাবেই কিন্তু জীবনকে সুন্দরভাবে ঢালাও করে সাজানো যায়। আপনার সাথে আড্ডাটা আজ কিভাবে শেষ হয়ে গেল আমি নিজেও জানি না, সময়টা এত দ্রুত চলে গেল। ইচ্ছে করছিল আরও অনেকখানি শুনতে, সেই সুযোগ নিশ্চয়ই আবারও আমরা পাবো। হয়তো দেখা হবে কোনোদিন অন্য কোনো পরিবেশে। অবশ্যই, এবং এই প্রত্যাশা আমরা আপনার কাছ থেকে সবসময় রাখি। সময় টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ঈদ মোবারক। আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। ঈদ মোবারক।